সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:45 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেক দিনের মতো ভালো লাগবে। তো সকালবেলা আমার ডেলি রুটিন যা থাকে, আমি বাড়ির বাইরেই যাই আর বাড়ির ভেতরেই থাকি। সেই সমস্ত কাজ করেই কিন্তু আমাকে যেতে হয়। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমাকে একটু বেরোতে হবেই, কারণ নতুন একটা সিংহাসন কেনা হবে। তো তার তো একটা আনন্দ রয়েছেই। দেখবে জিনিস কেনা হোক বা না হোক, ওই গিয়ে না একটুখানি সমস্ত কিছু দেখতেও যেন একটা অন্য রকম মজা লাগে। তো কোনটা কেনা হবে না হবে সবই তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করছি। তবে তার আগে ঘরের সমস্ত কাজ তো করতে হবে, তার উপর কৌশিক আবার অফিসেও যাবে। তো সব কিছু গোছাতে তো অনেকটাই টাইম লাগবে। তো নিচের বাসি কাজ কমপ্লিট করে না একটু ওপরে এসেছিলাম। এসে অনেক দিন বাদে আজকে পায়রাগুলোর দেখা পেলাম। তো মুড়ি না এখন ওখানে ছাতে বাপি যা দিয়েছিল শেষ হয়নি, তো সেই জন্য দেখলাম আজকে না অনেকগুলো পায়রা এখানে রয়েছে। আরও জানো তো ছিল, কিন্তু আমি যেই এসছি আর কি, ফোনের না ফ্ল্যাশের আলোটা জ্বলছিল, ওরা ওই আলো দেখে ভয়ে পালিয়েছে। আর এই দিকের ছাদে তাকাতেই দেখি একটা ঘুঘু পাখি ঘুরঘুর করছে। তো অনেকে আমাকে বলো যে বাড়িতে ঘুঘু পাখি বসা ভালো না, কিন্তু কি বলো তো, ছাদে না যখন খাবার দেয়া হয় তখন তো ওইভাবে পায়রাকে খেতে দেবো, ঘুঘু পাখিকে খেতে দেবো না, বা শালিক পাখিকে খেতে দেবো, এইভাবে তো আলাদা আলাদা করা যায় না। খাবার যখন দেয়া হয় তখন সব পাখিই চলে আসে, তাই সেই জন্যেই না ওদেরকে আর ওইভাবে আলাদা করা যায় না। আর গাছেও দেখো আজকে অনেক দিন বাদে কটা জুঁই ফুল ফুটেছে, আর ওদিকে গোলাপি কালারের ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। তবে জানো তো অন্যান্য ফুল গাছে এখনও সেরকম ফুল আসছে না। তবে আকন্দ গাছটা এই বৃষ্টির জলে যা সুন্দর বড় সড়ো হয়েছে আর কুড়ি হয়েছে, আমি তো শুধু অপেক্ষায় আছি কবে ওদের থেকে দুটো একটা করে ফুল নিয়ে মহাদেবেরকে পুজো দিতে পারবো। তো দেখা যাক কবে সেই দিনটা আসে। তো এদিকে জানো তো একটা জিনিস দেখতে পেলাম, মানে এটা নিজে রিয়ালাইজ করলাম যে বৃষ্টি হলে গাছ খুব ভালোভাবে বাড়বে, কিন্তু গাছে ফুল আসার জন্য কিন্তু রোদটা ভীষণভাবে জরুরি। কারণ কদিন ধরে যা বর্ষা হচ্ছিল দেখছিলে তো গাছে একদমই ফুল ফোটেনি। তবে যেই না একটু রোদ হওয়া শুরু করেছে, বেশ কিন্তু গাছে আবার কুড়ি চলে এসছে, ফুলও ফুটছে। তো তারপর চলে এলাম নিচে এখানে রান্নাঘরে। তো গতদিন তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে লাউ করবো বলে লাউ সমস্ত গতকাল রাতেই কেটে রেখেছিলাম। আর ভাতের চালটাও না রাতে ভিজিয়েই রাখছি, তাহলে না সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা এই যে ধরো এই 5:30 থেকে উঠি, 5:30 থেকে 6:30, 7:30, এই 2 ঘন্টা যা স্পিডে কাজ করতে হয় না, ওই সবাই তো মনে পড়ে যে কড়াই রান্না বসালাম আর রান্না হয়ে গেল, কিন্তু সেই জিনিসগুলোকে মশলা দিয়ে কষানো, তার সেদ্ধ হওয়া, এটা করতে যে একটা সময় লাগে, সেটাই দেখবে বাড়ির ছেলেগুলো বিশ্বাস করতে চায় না। শুধু এরা বলবে এখনও হলো না, এখনও হলো না। তো এই জিনিসগুলো যে হতে সময় নেয় সেটা কেউ বিশ্বাসই করতে চায় না। তো ওইদিকে তো ভাত আর লাউয়ের খোসা ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো লাউ কিন্তু আমার কাটা রয়েছে। এখন শুধু সকালবেলা একটু আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো না রাত করে কেটে রাখি না, কেমন যেন একটা কালচে কালচে হয়ে যায়। যতই জলে ভিজিয়ে বা জলে ধুয়ে রাখি না, একটু কেমন যেন কালার হয়ে যায়। তো সেই জন্যই না আর কেটে রাখি না। সকালবেলা আলু কাটতে তো সময় লাগে না, তো সকালবেলা করেই করে নেই। তো এখানে লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, যেটা কৌশিকের ভীষণ প্রিয়। আর এখন করব হচ্ছে লাউ ঘন্ট। তো আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, তো সেই জন্যে লাউ ঘন্টটা নিরামিষভাবেই করবো। তবে আজকে না একটুখানি বড়ি দিয়েছি। এই বড়িগুলো জানো তো মানে রান্নাতে দিতেও ইচ্ছা করছে, আবার ইচ্ছাও করছে না। তার কারণ বড়ি আমার স্টকে অনেকটাই কমে এসছে। ঠিক করেছি এর পরের দিন থেকে আর বড়ি দেবো না, কারণ এই যা বড়ি আছে আমাকে শীত অবধি চালাতে হবে, কারণ শীত পড়লে তবেই তো আবার মা বড়ি বসাবে। তো এখানে লাউটা তো বললাম বড়ি দিয়ে করবো। তো দেখো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে এই যে টমেটো দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি। আর কড়াটা কেন বলো তো এইরকম কালো হয়ে গেল, ওই লাউয়ের খোসা ভাজায় না শেষের দিকে একটু মিষ্টি দিয়েছিলাম। তো তারপরে না কড়াটাকে আর ধোয়া হয়নি, ওই কড়ার মধ্যেই আবার যেই করতে গেছি দেখলে কড়াটা কীরকম কালো হয়ে গেছিলো। তো এদিকে আমার লাউয়ের ঘন্টটাও হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, আর যে বড়িগুলো তখন ভেজেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস, এখানে লাউ ঘন্ট আমার রেডি। জানো এটা তো তোমরা একটুখানির জন্য দেখলে, লাউ ঘন্টটা হতে প্রায় ঘড়ি ধরে 22 মিনিট সময় লেগেছে। লাস্টের দিকে না আমার আর ধৈর্য কোলাচ্ছে না যে আর কত সময় লাগবে এই লাউ হতে। তো আজকে তো ঢালতে গিয়ে খানিকটা লাউ পড়েও গেছিলো। তো এখানে এই যে আমার লাউ ঘন্ট হয়ে গেছে রেডি। আর মাঝখানে কিন্তু আমি আটাও মেখে নিয়েছি, নিয়ে এখন গরমা গরম রুটিগুলোকেও করে ফেলছি। এই জানো তো রুটিগুলো করতে গিয়ে এই কদিন ধরে যা গরম পড়েছে, যা কষ্ট হচ্ছে না আমার, তো মানে পেটের কাজটা আর মানে 2 হাতের সাইড একদম পুরো গরম হয়ে যাচ্ছে, এত গরম লাগছে রুটি কটা করতে গিয়ে। যতই ওই সাইডে ফ্যান চালিয়ে রাখি তাও যেন একটা গরম মানে চেপে চুপে ধরছে। তো এই যে ফুলকো ফুলকো রুটি একদম রেডি হয়ে গেছে।
একজন দিদিভাই আমাকে বলেছিলে যে রুটি এইভাবে হাওয়ায় মেলে দাও, শক্ত হয়ে যায় না। হ্যাঁ গো দিদিভাই, রুটি এমনি যদি করার সাথে সাথে হাওয়ায় দেওয়া হয় শক্ত হয়ে যায়। তবে আমি যেহেতু কৌশিকের টিফিনের রুটিগুলো দেখলি না যেভাবে একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিই, তো সেই অবস্থায় রাখতে গেলে না একটু হাওয়ায় শুকোতে দিতে হয়, তাহলে বেশ রুটিগুলো না অনেকক্ষণ, ও যদি দুপুরবেলা ধরো দুপুর গড়িয়ে যদি বিকেলবেলার দিকেও খায় না, রুটি কিন্তু ও নরম পাবে। আর শক্ত রুটি সত্যি কথা বলতে দেখো খেতেও তো ওরও তো কষ্ট হবে, তো সেই জন্য না এইভাবে রুটি ভিজিয়ে দেই, রুটি অনেকক্ষণ নরম থাকে। আর যার জন্যই তুমি দেখেছিলে যে রুটিগুলোকে হাওয়ায় ছড়িয়ে দিয়েছিলাম। কারণ কি হয় বলো তো, গরম রুটি তো যদি হাওয়ায় না ছড়ায় না, ওই রুটি আবার সেই আটার ডেলা হয়ে যাবে। তো সেই জন্য একটু হাওয়ায় ছড়িয়ে দিয়ে রুটিগুলো শুকিয়ে গেলে আবার ধুয়ে দিই। তো ওখানে ওর টিফিনটাও রেডি করে দিয়েছি। আর এই যে এখানে ওর ঘড়ি ফোন সব রেডি, এখানে কৌশিকও রেডি। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, ওদিকে দেখো চেয়ারটাতে আর জায়গা নেই, সব ঝুলে ঝুলে পড়ছে। তো এরপর কৌশিক বেরিয়ে গেলে এইবার শুরু হলো আর এক, মানে এতক্ষণ চলছিল রান্নাঘরের যুদ্ধ, এইবার শুরু হবে ঘরের যুদ্ধ। জানো গতকাল রাতে কী হয়েছিল, এত গরম ছিল না, এইবার এসিটা চালানো হয়েছে। এইবার আমরা কি করি বলো তো, ঘন্টাখানেক মধ্যে এসি চালিয়ে না তারপর ঘরটা ঠান্ডা করে নিয়ে ফ্যান চালিয়ে দিই। সত্যি কথা বলতে যদি দীর্ঘক্ষণ এসি চালাই, এসির বিলটাও তো দিতে হবে, সব দিকই বুঝে শুনে চলতে হয়। যতই হোক আমাদের মধ্যবিত্ত সংসার, আমাদের শখও থাকে, আবার শখ পূরণ বেশি করতে গেলে আবার মানে পয়সার মাসুলটাও অনেক দিতে হয়। তো সেই জন্য না 1 ঘন্টা করে চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়ে তারপর অফ করে দিই। গতকাল রাতে জানো অফ করতে ভুলে গেছি, আর মানে এত ঘুম পাচ্ছিল, কৌশিকও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। লাস্টে তখন 2টো বাজে, তখন এসিটা বন্ধ করা হয়েছে, তাও কি ঘুম ভাঙতো না। মানে আমি শুয়েছিলাম তো দেখছি কি ঠান্ডা লাগছে, তো তখন বুঝলাম যে ওটা অফ করা হয়নি। তারপর অফ করে না গরমের মানে ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে না, লাস্টে যেন চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে। আর এমনকি এত ঠান্ডা হয়ে গেছিলো, এখন ধরো এই 8টা 10-15 মতো বাজে, ঘর জানো তো এখনও ঠান্ডা। যার জন্য দেখো আমি এখনও অবধি ঘরের জানলাগুলো খুলিনি, প্লাস আমি কিন্তু চুল ছেড়ে কাজ করছি। কারণ সকালবেলা ওই যে রান্নাঘরে ঢুকে যে চুলটা তো বাঁধা ছিল, মাথার ওইখানটা না পুরো ভেজা ভেজা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ফ্যানটা চালিয়ে চুলটা ছেড়ে দেই, ঘরটা তো মোটামুটি ঠান্ডাই আছে, খুব একটা গরম লাগবে না। তো এই যে এই ঘরের মধ্যেই এখন বসে বসে ভাবলাম আয়রনটাও করে নিই, কারণ আয়রন যখন করি তখন তো এইদিকে ফ্যানটা চালানো যায় না, আর আয়রন থেকে যা গরম ওঠে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এমনিতেই দেখো এখন তো গরমটা বেড়ে গেছে, আর সকাল থেকে এইভাবে একটানা কাজ করতে করতে না যদি একবার বসে পড়ি তখন না আর কাজে এনার্জি পাওয়া যায় না। তাই ভাবলাম জানলাগুলো এখন খুলতে হবে না, ঘরটা যা ঠান্ডা আছে ফ্যান চালিয়ে না সমস্ত কাজগুলো করে নেই। তো এখানে কৌশিকের 2টো শার্ট জমেছিল, তো সেইগুলোকেই এখন আয়রন করে নিচ্ছি। আর জানো তো আয়রন করতে তো আমি খুব ভয় পাচ্ছিলাম, তবে এখন এইটা দিয়ে প্র্যাকটিস করতে করতে না অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ভয় লাগে না। মানে কি বলো তো, আগে ভয় পেতাম যে জামা কাপড় আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলবো না তো, তবে এখন এতটাই বুঝতে পেরে গেছি, এখন আর ওইসব কোনো ভয় লাগছে না। আর এইখানে দেখলে না বিছানার চাদরটা পেতে নিয়েছিলাম, কারণ যে বেড কভারটা আমার পাতা আছে ওটা তো পিওর সুতি না, যদি কুঁচকে যায় হিটে, তো সেই জন্য না ওখানে একটা করে চাদর পেতে নিচ্ছি। তো এইখানে যে জামা দুটো আয়রন করলাম সেগুলো এখানে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, দিয়ে এইবার জানলাগুলো খুলবো, কারণ আর লেট করা যাবে না। জানলায় চারিদিকে গাছপালা আছে, ওদেরকেও একটু জল দিতে হবে। তো এইখানে টুকটাক আর কি খুচখাচ যে কাজগুলো ছিল সেগুলোই করে নিলাম, দিয়ে এইবার হচ্ছে জানলাগুলো খুলবো। আর জানো আজকে জানলা খুলতে গিয়েই দেখি এই যে আমার বড় মানি প্ল্যান্টটা দেখো না, সেই মানি প্ল্যান্টের এবার দেখছি জানো যে বড় বড় ডালগুলো তার সাইড থেকেও আবার ডাল বেরোচ্ছে। কিন্তু কি হচ্ছে বলো তো, এইটাতে না আর বড় করা যাবে না, কারণ দেখতেই পাচ্ছ মস্টিকটাকে আর দেখা যাচ্ছে না। এইবার ওটাকে যতই বড় হোক না কেন কাটতে হবে। আর পরশু রাতে কি হয়েছে জানো, এই যে জেট প্ল্যান্টের গাছটা দেখছো, এই গাছটার ওপর জানো ওইখানে যে হ্যাঙ্গিংয়ে যে আর কি মানি প্ল্যান্টের টবটা আছে, সেটা না আমার বেকায়দাতেই না পুরো এই গাছটার ওপর পড়লো। যখন পড়লো আমি তো ভাবলাম যে গেল মনে হয় পুরো গাছটা আমার শেষ। তারপরে দেখি পুরো গাছটা শেষ হয়নি, মাথার গাছটা না একটু ভেঙে গেছে। তো সেটাকে না গতকালও অনেক চেষ্টা করেছিলাম ওটাকে কোনো কিছু দিয়ে আর কি সাপোর্ট দিয়ে দাঁড় করানোর, কিন্তু গাছটা যেহেতু পাতাগুলো ভারী ভারী না, কোনো মতেই না ডালটাকে দাঁড় করাতে পারছি না। তো সেই জন্য কেটেই দিলাম, ওটাকে আবার মাটির মধ্যে বসিয়ে দিলে জানো তো ওর থেকেও আবার চারা গাছ হয়ে যাবে। এরকম করে তো মাকে 2খানা চারা গাছও দিয়ে এসেছি। আমি মাকে জেড প্ল্যান্ট দিয়ে এসেছি, আর মা আমাকে দিয়েছে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। আর এইবারে মা যা স্পাইডার প্ল্যান্টটা দিয়েছে এটাকে তো দেখছো খুবই যত্ন করছি, মানে সকালবেলা সারাদিন জানলার ওখানে রেখে দিচ্ছি, শুধু রাতের দিকেই ঘরে ঢোকাচ্ছি। কারণ দেখলাম এই গাছ না পুরোপুরি ঘরের মধ্যে ভালো হয় না, ওর কিন্তু বাইরের হাওয়া বাতাস আলো সবই দরকার।
তো এখন টুকটাক যে ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোই করে নিচ্ছি। প্রত্যেক দিন যদি এইভাবে একটু একটু করে করা যায় না, তাহলে দেখবে এই গরমে কিন্তু সবসময় ঘর বাড়িও পরিষ্কার থাকবে আর একটুখানি হলেও পরিশ্রম কম হবে। কিন্তু এই গরমের মধ্যে যদি কাজ এক গাদা আর কি ডাস্টিং তারপরে ক্লিনিংয়ের কাজ যদি জমিয়ে রাখা যায় না, তাহলে একদিনে করতে গিয়ে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। তাই প্রত্যেক দিন কিন্তু প্ল্যান করে করে হাফ হাফ করে প্রতিটা কোণা করার চেষ্টা করছি। তো চলো এখন এখানে ঘরটা ঝাঁট দিয়ে তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে পিয়াসা জিজ্ঞেস করেছ কৌশিক প্রাইভেটে কি জব করে। তো কৌশিক একটা গ্লেজিং কোম্পানিতে কাজ করে। আর সপ্তর্ষি দাস দিদিভাই জিজ্ঞেস করেছে তোমার দেখে মানে আমার দেখা দেখে দিদি একটা সিনেমা দেখেছে আর খুব ভালোও লেগেছে। তো দিদি সাজেস্ট করেছে আরও কিছু সিনেমা মানে এরকম সাজেস্ট করছে। ঠিক আছে গো, এরকম অনেক সিনেমাই তোমায় সাজেস্ট করতে পারবো, কারণ কৌশিক শনি রবিবার করে কিন্তু এই রকম সাউথের সিনেমা যেগুলো ধরো একটু ডিটেকটিভ টাইপসের আছে কিংবা একটুখানি মানে কি বলবো একটু রহস্য টাইপসের আছে, সেই সিনেমাগুলো কিন্তু দেখতে খুব পছন্দ করে। তাই তোমাকেও কিন্তু শেয়ার করা আমার পক্ষে খুবই সুবিধাজনক হবে। তো আমি কিছু যদি আবার পাই তোমাকে অবশ্যই শেয়ার করে দেবো। তো তখন দেখলে না যে স্পাইডার প্ল্যান্টের ছোটো ছোটো গাছগুলো ছিল, তারপরে যে জেড প্ল্যান্টের ডালগুলো কাটলাম, তো সেগুলোকেই না এখন মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি জানো তো। এগুলোর থেকেই কিন্তু আবার গাছ হয়ে যাবে। তবে স্পাইডার প্ল্যান্টটাকে কতটা করতে পারবো জানি না, তবে যে জেড প্ল্যান্টগুলো দেখছো এগুলোর থেকে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর এই দেখো লাকি ব্যাম্বোরও 4টে ডাল কেটে এখানে জলের মধ্যে রেখে দিয়েছি। তবে ওর জন্য যে একটা ভালোভাবে টপ কিছু জোগাড় করবো সেটাই হয়ে উঠছে না। তো নিচে এসে দেখো এখানে সয়াবিন সেদ্ধ কমপ্লিট, এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মশলার মধ্যে জিরে আদা লঙ্কা টমেটো। তো এই সব কটা দিয়ে একটা পেস্ট করবো। তো রান্না তো সকালবেলা প্রায় অনেকটাই করে ফেলেছি, নিচে এসে শুধু ডাল করেছি। আর এখানে না আমার জন্য একটুখানি টিফিনের জন্য আলু ভাজা করতে গেছিলাম। তো করতে গিয়ে দেখি বুঝতেই পারছো মানে গ্যাস শেষ হয়ে গেছে। তো এইবার কি হয়েছে জানো তো, গ্যাস শেষ হয়েছে খুব ভালো কথা, গ্যাস বাড়িতে আছেও কিন্তু গ্যাস না আমি লাগাতে পারি না। তো কি আর করব, বাপিও বাড়িতে ছিল না। তো তখন সামনের বাড়ির কাকুকে ডাকলাম যে কাকু একটুখানি লাগিয়ে দিয়ে যাও। আর এদিকে কি হচ্ছে না, কাকুরও কোমরে খুব ব্যথা। তো কোনো রকমের টেনে টুনে আমি তুললাম উপরের দিকে, তারপরে কাকু লাগিয়ে দিয়ে গেল। আর এইদিকে যেই কাকু লাগাতে এসছে আর একটা কাকু এসে হচ্ছে এরকম ওদের বাড়িতে না আম গাছ আছে, তো এইরকম গাছ পাকা আমগুলো দিয়ে গেল। এগুলো না কি আম আমি ঠিক জানি না, দেখো শেপগুলো একটুখানি অন্যরকম, মানে হিমসাগর তো নাই, তো এগুলো কি আম আমার জানা নেই। তো এই আমগুলো না সব দিয়ে গেল, কিন্তু জানো তো আমগুলো প্রত্যেকটা গাছ পাকা সবুজ হলেও। আর এই দেখো এই যে হিমসাগর আমগুলো দেখেছো রেখে রেখে বাইরেটা কীরকম কালো হয়ে যাচ্ছে, কিন্তু জানো তো ভেতরগুলো একদম পরিষ্কার। তো ওই আমটা দেখলাম একদমই কালো কালো হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম তাহলে টিফিনে আমি এই আমটা আজকে খেয়েই নেই, কারণ বেশি রাখলে তখন যদি মানে পচে টচে যায়। কিন্তু দেখো এই দেখো বাইরের গাটা যদি কালো হয়েছে, ভেতরটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার রয়েছে। তো সকালবেলা আজকের আমার ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি, আর তার সাথে তখন দেখলে না আলু ভাজা করছিলাম, রুটি আলু ভাজা আর এই যে একটা আম কেটে নিয়েছিলাম। আর জানো তো শেষের দিকে মনে হচ্ছিলো যে আলু ভাজাটা কেন করতে গেলাম, এই আমগুলো এত মিষ্টি না, রুটির সাথে কিন্তু খুব ভালোভাবেই খাওয়া যাচ্ছিলো আর এত সুন্দর লাগছিল। তো তারপর এখানে বাদবাকি রান্না কাজগুলো চলো সেরে নেই, তারপর আবার বেরোতে হবে, সিংহাসন আনতে যেতে হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ভক্তি আরাধনা থেকে দিদিভাই, আর আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে যে খুব ভালো লাগলো ব্লগটা, আর বরদের গুণের কথা বলে শেষ করা যাবে না। আমার বরেরও একই কথা, বাইরে তো বেরোও না, বুঝবে কি করে। কিন্তু বলো তো ওদেরকে কে বোঝাবে যে বাড়ির মধ্যে আমরা বসে থাকি না, আমাদেরও গরম লাগে, আমাদেরও গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, সমস্ত বাড়িটাকে মেনটেন করতে হয়। কিন্তু ওই যে মানে বাইরের কাজের মানুষ ভ্যালু দেয়, কিন্তু ঘরের কাজের ভ্যালু কেউ দেয় না গো। আর সেই নিয়েই কিন্তু আমার বাড়িতে সবসময় একটা সমস্যা লেগেই থাকে, যেগুলো বলতে পারো আমার ভিডিওর হচ্ছে পিছন দিক, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি না আর করতেও চাই না। কারণ দেখো সমস্যা সবার বাড়িতেই কম বেশি থাকে, আর আমি কখনোই চাইবো না আমার বাড়ির যা যা প্রবলেম সেই সবগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার করতে। তবে কি হয় বলো তো, যখন খুব খারাপ লাগে না তখন ওই তোমাদের সাথে গল্প করতে করতে না দুটো একটা কথা বেরিয়েও যায়। তো আর আমার গত ভিডিওতে আয়ুষী কমেন্ট করেছো দিদি আমি তোমার থেকে অনেক ছোট, তুমি আমাকে বোন বলো, আমাকে দিদিভাই বলো না। থ্যাংক ইউ গো বলে দেওয়ার জন্য, কারণ কি বলো তো কমেন্টের মধ্যে তো আর ওইভাবে বোঝা যায় না কে ছোট কে বড়। আর লিখেছে যে সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার ভিডিও দেখে আমি অনেক এনার্জি গেইন করি। থ্যাংক ইউ গো। তো এইদিকে দেখো নিচের ঘরটরগুলো মুছে একটু ছাদে এসেছিলাম, কারণ যা গরম পড়েছে গাছগুলোকে না এখন করে একটু যদি জল না দেই ওদের মাটিগুলো শুকিয়ে পুরো খটখটে হয়ে যাচ্ছে। এখন এই ধরো 12টা মতো বাজে, ছাদে এসেছি, এসে এখন এইগুলো করে নেব। তো সমস্ত কাজ ছেড়ে এই যে রেডি হয়ে গেছি, রেডি আর ভালো করে হতে পারলাম না গো, কারণ কারেন্ট নেই। আমি যখন থেকে স্নান করে এসেছি তারপর থেকে কারেন্ট নেই। এমনকি দেখো জামাটা পরেছি মানে হাতাটা উঠতে চাইছে না, ঘামে এত ভিজে গেছে। তার মাঝখানেই খেয়েছি, এত গরম লাগছে না। এই কোথাও বেরোনোর সময় দেখবো যদি কারেন্ট না থাকে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়।
তো তোমাদেরকে যেটা সকালে বললাম, মার সাথে যাচ্ছি একটা জায়গায়, তো কি কিনতে যাচ্ছি দাঁড়াও সেটা তোমাদেরকে ওখানে গিয়েই শেয়ার করব। এখন 2:05 বাজে, 2:24 ট্রেন, এখন আমি ফুল স্পিডে ছুটবো। তো চলো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। আর তারপর এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে হচ্ছে সিংহাসন আনতে যাওয়ার উদ্দেশ্যে। তবে জানো তো আজকে তো একটু বাইরে বেরিয়েছি, আর ভিডিওর শেষটা পুরোটাই এই সব দিয়েই হবে, তাই আজকে না অনেকের কমেন্ট পড়তেও পারিনি, অনেকের নামও নিতে পারিনি। তো প্লিজ তোমরা রাগ করো না, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নামটা নেব। তো তারপর ট্রেনে করে আমি আর মা সোজা চলে এসেছি কাঁচরাপাড়াতে। আর এত গরম না জানো তো, ট্রেনের মধ্যে সিটও পেয়েছি, কিন্তু ওই যে গরমের ঠেলায় বসা যাচ্ছে না। তো তারপরে দেখবে ব্রিজের এখানে একটা তেঁতুল গাছ আছে না, তো সেই তেঁতুল গাছটার এইখানটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগলো না। তো যেতে যেতে আমি আর মা বেশ খানিক্ষণ এখানে একটু দাঁড়িয়ে একটুখানি দম নিয়ে তারপর এবার যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে, কারণ সিংহাসনটা কিনতে গিয়ে না বাবা আবার আসবে। তো বাবা এখনও এসে ওঠেনি। তো মা বললো তাহলে কাঁচরাপাড়ায় কিছু টুকটাক আমার আর মা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নেই, ততক্ষণে বাবা চলেও আসবে। তো প্রথমেই দেখো এইদিকে একটা মার্কেটে চলে এসেছি, এটার নাম খুব সম্ভবত হচ্ছে বিবেকানন্দ মার্কেটই বোধহয়। তো সেই মার্কেটটার মধ্যে ঢুকতেই দেখি দেখো এইখানে না গামলার মধ্যে কি সুন্দর পদ্ম ফুলের চাষ করেছে, দেখে এত ভালো লাগলো। তো মাকে বললাম মা তুমি করবা পদ্ম ফুলের চাষ? মা বললো এই করতে গিয়ে নাকি প্রচুর খাটনি। তো মা বললো মার যেহেতু সময় নেই, তার মায়ের মানে সেই জন্য মার ইচ্ছা থাকলেও হবে না। তো তারপর এইখানে আমার কিছু প্লাজো দেখছিলাম, যেগুলো হচ্ছে ঘরে পরার, কারণ যেগুলো আমি ঘরে পরি না কিছু কিছু একদম পাতলা হয়ে গেছে, তারপরে অনেক জায়গা থেকে না সেলাইও খুলে যাচ্ছে, কারণ অনেক পুরনো হয়ে গেছে। তো এখান থেকে কয়েকটা প্লাজো নিয়েছি। তো এইগুলো যা যা প্লাজো দেখছো প্রত্যেকটাই কিন্তু 150 টাকা করে। তো আমি ঘরের মধ্যে খুব একটা হাইফাই কোয়ালিটির জামা পরি না, কারণ বুঝতেই তো পারছো মানে আমার অবস্থা যা, মানে তোমাদের মতনই আমার অবস্থা, খুব যে দামি দামি জামা কাপড় পরবো আমার পক্ষে সম্ভব হয় না। তো এইখান থেকে কিছু প্লাজো নিয়েছি। আর এইখানে না বোনের জন্য একটা টপ দেখা হচ্ছিলো, এই টপগুলোও 150 টাকা করে বলছিল গরমে পরার, কিন্তু বোনকে এতবার ভিডিও কল করতে গেলাম ও সেই ফোন সুইচ অফ করে রেখেছে, যার জন্য ওটা আর কেনা হলো না। তারপরে না মা এখানে একটু কুর্তি খুঁজছিল। আর দেখো এখানকার 3 পিসগুলো কি কালার না, মনে হচ্ছে না প্রত্যেকটা তুলে নেই। জানো তো এখানে যা 3 পিস দেখছো প্রত্যেকটা কিন্তু আর কি প্যান্ট জামা ওড়না সব কিছু দিয়ে মাত্র 400 টাকা। যেখানে এখন একটা চুড়িদার যদি দোকানে বানাতে দিতে যাই তাহলেই 350 টাকা মজুরি নেয়। তো সেখানে একটা 3 পিস এত সস্তায় আমার তো দেখে নিতে ইচ্ছা করছিল, কিন্তু কি বলো তো নিলাম না, কারণ আমি তো খুব একটা এদিক ওদিক যাই না, আর যখন যাই যা জামা কাপড় আছে এক্ষুনি আর এই মুহূর্তে কিছু লাগবে না, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো মা এখানে কুর্তি দেখছিল আর আমি সমস্ত 3 পিসগুলো দেখছিলাম, এক একটার কালার এত সুন্দর অ্যাট্রাক্টেড না কি বলবো, বিশেষ করে না এই পিঙ্ক কালার আর যেগুলো স্কাই কালার দেখছো এত চোখে লাগছিল। তো ওখানে মার কুর্তি ঠিকঠাক পছন্দ হয়নি। তো মা এদিকে একটা দোকান থেকে এসে না একটা এই যে স্কাই ব্লু কালার, তো এই কালারের মা একটা ওড়না নিল। তো তারপর দেখো এই দিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কোন কোন দোকান খোলা আছে। তো এই মার্কেটটাই জানো তো বেশ বলতে পারো সস্তায় পুষ্টিকর জিনিসের মতো অনেক জিনিসপত্রই কিন্তু খুব সস্তায় পাওয়া যায়, মানে যেগুলো খুব ভালোভাবে না রেগুলার ইউজ করা যাবে। তো তারপর এইখানে একটা দোকানে এসেছিলাম, তো এইখান থেকেই মার দুটো কুর্তি পছন্দ হয়েছে। তো এইখানে দেখো এই যে একটা নিমকি নিমকি দেখছো, এই দেখো এই নিমকিগুলোর মধ্যে জানো তো চুমকি আর সুতো দিয়েও আবার কাজ করা ছিল। তো এই কুর্তিটা মা নিয়েছে। আর দেখো সাইডে যে সাদাটা দেখতে পাচ্ছ, তো এইটাও মা নিয়েছে। তবে সেগুলো আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সিংহাসন কেনার পর না আমি সোজা বাড়ি চলে এসেছি। তো নেক্সট আবার যবে মার ওখানে যাবো তবে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই তো পেলে এর মধ্যে বাবাও এসে জয়েন করে গেছে। আর তারপর শুরু হচ্ছে আমাদের সিংহাসন বাছাবাছির কাজ। তো আজকে যে সিংহাসনটা নিতে এসেছি এটা একেবারেই আমার বাড়ির জন্য না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ কৌশিক বা বাপি কেউই আসেনি। তো এই সিংহাসনটা হচ্ছে মার ঠাকুরের জন্য নিচ্ছে। তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পাবে যে মার রাধা মাধব না এখনও একটা জলচৌকির ওপরেই বসানো থাকে, মার এখনও কোনো সিংহাসন নেওয়া হয়নি। তো সেই জন্য মার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা সিংহাসন নেবে, তো সেটাই আজকে নিতে আসা হয়েছে। আর না এই কাঁচরাপাড়ায় আসলে এত সুন্দর সুন্দর সিংহাসন না, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেই রকমই একটা মানে খুব বাছাবাছি করার সমস্যা হয়ে যায়, এত সুন্দর সুন্দর সিংহাসন থাকে। আর দেখো গোপুসোনার এই দোলনাটা কি সুন্দর দেখতে না, এই দোলনাটা না মনে হয় 750 না 800 টাকা বললো। তো ইচ্ছে আছে জানো তো জন্মাষ্টমীর সময় একটা দোলনা কেনার, তো দেখি কতদূর কি হয়। তো তারপর এখানে অনেকগুলো দোকানে ঘুরছিলাম। আর এই দিকে সিংহাসনটা দেখো এত সুন্দর লাগছিল, আমার তো নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের বাড়িতে তো এখন আর সিংহাসন নেওয়া যাবে না, কারণ দুটো সিংহাসনই একদম নতুন।
তো এইখানে অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে একটু বার্গেনিং করছিলাম যে কোন দোকানে কম বলে কি কোন দোকানে বেশি। তো দেখলাম জানো তো, প্রথমে যে দোকানটায় গেছিলাম সেই দোকানটাতেই একমাত্র কম বলেছে, বাদ বাকি সমস্ত দোকানেই কিন্তু সিংহাসনের দাম বেশ ভালোই বলছে। আর জানো তো, এই দোকানটায় এত সুন্দর সুন্দর গোপালের দোলনা ছিল, আমার তো মনে হচ্ছিলো তুলে নিয়ে একটা চলে আসি। তো এইখানে দেখো অনেক সিংহাসনই দেখা হচ্ছিল। তো তোমাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটুখানি বলো, তাহলে আমি তোমাদেরকে অনেকটা না দামটা একটু আইডিয়া করে বলে দিতে পারবো। তো এখানেও একটা দোকানে সিংহাসন দেখতে ঢোকা হয়েছিল, তবে এইখানে দেখলাম জানো তো সোফাগুলো দেখো ডিজাইনগুলো একটুখানি অন্যরকম না, বেশ সুন্দর লাগছিল। আর জানো তো এইখানে যে পালিশগুলো করা হচ্ছে, এই পালিশগুলোর নাম হচ্ছে পিউ পালিশ, মানে একটুখানি গ্লেজি হবে। তো যাই হোক, এই যে সিংহাসনটা দেখছো এখন কাকুটা রং করছে আর কি, পালিশ করছে, তো এই সিংহাসনটাই নেওয়া হচ্ছে। তো ওনাদের কাছে না একবার করে পালিশ করা ছিল, এখন হচ্ছে ফাইনাল পালিশটা দিয়ে দিল। তো পালিশ দেওয়ার পর তো একটু রোদে রাখতেই হবে। তো এরই মধ্যে বাবা আবার গজা নিয়ে এসেছিলো। তো তারপর বসে বসে গজা খেতে খেতে খানিকক্ষণ সময় কাটানোর পরে পালিশও পুরো শুকিয়ে গেছে। তারপর এই যে ভ্যানে করে মানে বাবা সিংহাসনটা নিয়ে স্টেশনে গেছে, আর আমি আর মা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তাই রাস্তার মাঝখানে কিন্তু একটু ফুচকাও খেয়ে নিয়েছি, আর টুকটাক এদিকে দোকানগুলো একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপর হাঁটি হাঁটি করে সোজা চলে এলাম হচ্ছে স্টেশনে, এসে ট্রেনে করে সোজা বাড়ি। আর এরপর আর ভিডিও করা হয়নি, কারণ কি বলতো ওই মানে ভেবেছিলাম বাড়ি এসে করব, কিন্তু বাড়ি এসে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম না, যার জন্য আমার আর ভিডিও মানে ক্যামেরাটা যে তুলবো না সেই শক্তিটাই হারিয়ে ফেলেছিলাম। এই যে দেখছো আমি আর মা এত হাসি গল্প করতে করতে বাড়ি আসছিলাম, তারপর বাড়ি এসে যে এরকম একটা ব্যাপার ঘটবে সেটা আমি এক্সপেক্টও করিনি। কারণ আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বলো তো, আমি বাড়ির বউ, তো আমি বাড়ির থেকে বেরোতে গেলেই প্রত্যেকটা লোকের সমস্যা হয়। তো এই নিয়েই বুঝতেই পারছো কী নিয়ে হয়েছে। তো এইসব নিয়ে মনটা এত খারাপ ছিল, তো সেই জন্যে বাড়ি এসে না আর ভিডিও করা হয়নি। তবে বলবো না এক্ষেত্রে কৌশিক আমাকে কিছু বলে, কারণ কৌশিকের পূর্ণ সাপোর্ট আছে বলেই কিন্তু আমি এখনও আমার ব্লগিংটা চালিয়ে যেতে পারছি। তো এই যে সিংহাসন নিয়ে মা আর বাবা চলে গেল বাড়ি। জাস্ট বাড়ি ঢুকলাম, সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে সিংহাসন কিনে বাড়ি ঢুকতে না ঢুকতেই একচোট অশান্তি হয়ে গেল, বিশ্বাস করো। তোমাদের থেকে কি লুকোবো, মানে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, এগুলো আমার মানে খুব খারাপ লাগে। আমি তো কোনো খেলা করতে যাইনি, কিন্তু বাড়ি এসে আমার কী কথা শুনতে হলো, আমি কেন বাড়ি ঢুকতে লেট করেছি। কটা এমন বাজে? 7টা 10 বাজে, তাও এই ঘড়িটা 5-7 মিনিট ফাস্ট আছে। সবাই তোমরা আমার সামনেটা দেখতে পাও, পেছনের যুদ্ধগুলো দেখতে পাও না, তাও প্রত্যেক দিন সব কিছু সহ্য করে ভিডিও দিয়ে যাই। এই জন্যই বলতে পারো ভিডিওটাকে আমি ছাড়তে পারি না, যে না মানুষের একটা তো শান্তির জায়গা থাকার দরকার। মানে কি বলতো, মানে বাড়ি এসেই আমি শুনছি আমার নামে সমালোচনা হচ্ছে, সেটা শুনে আমি ওপরে এসেছি। একটা সময় মনে হয় যে বিয়ে কেন করতে গেলাম, বিয়ে করার থেকে না করা অনেক ভালো ছিল। তো চলো, প্রচুর ফাল ভুগে ফেলেছি, আমি নিচে গিয়ে কাজগুলো করি। চলো, পরে দেখা হচ্ছে।